দ্য বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত। আমি শুভময়। আজ তোমাদের একাদশ শ্রেণীর সাহিত্যের ইতিহাস নিয়ে আলোচনা করব। সেকেন্ড সেমিস্টারে তোমাদের যে সাহিত্যের ইতিহাস রয়েছে সেই সাহিত্যের ইতিহাসটাকে আমি পুঙ্খানুপুঙ্খভাবে অনেকগুলি ভিডিওর মাধ্যমে আলোচনা করে তোমাদের সামনে তুলে ধরব। বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস, এটা হলো তোমাদের সাহিত্যের ইতিহাসের টপিক, মানে সেকেন্ড সেমিস্টারের যে মূল টপিক সেটা হলো এই টপিকটা। এবার এই টপিকটাকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। সেই দুটো ভাগে ভাগ হলো আধুনিক বাংলা সাহিত্যের ধারা ও লৌকিক সাহিত্যের নানা দিক। তাহলে মূল যে পর্ব রয়েছে, মানে তোমাদের যে মূল সিলেবাসের অন্তর্ভুক্ত সাহিত্যের ইতিহাসের যে চ্যাপ্টারটি রয়েছে তার আবার দুটো ভাগ আমরা করলাম। আধুনিক বাংলা সাহিত্যের ধারা প্রথম যে ভাগটি রয়েছে সেই আধুনিক বাংলা সাহিত্যের ধারাকে আবার আমরা 6টি ভাগে ভাগ করে নেব এবং এই যে 6টি ভাগ রয়েছে এই 6টি ভাগের প্রত্যেকটি ভাগ নিয়ে আমরা আলাদা আলাদা ভিডিও তৈরি করব। ঊনবিংশ শতাব্দীর সামাজিক, ধর্মীয় ও শিক্ষা সংস্কারমূলক আন্দোলন, বাংলা সাময়িক পত্রের উদ্ভব ও বিকাশ, বাংলা গদ্য প্রবন্ধের ধারা, আধুনিক বাংলা কাব্য কবিতার ধারা, আধুনিক বাংলা নাট্য সাহিত্যের ধারা, বাংলা কথা সাহিত্যের ধারা। এই যে কথা সাহিত্যের ধারা এর মধ্যে রয়েছে উপন্যাস, ছোট গল্প এবং শিশু কিশোর সাহিত্য। তাহলে এই যে 6টি ভাগ, এই 6টি ভাগের আমরা 6টি ভিডিও তৈরি করব। তার সাথে আরেকটি ভিডিও থাকবে যেটা প্রথম যে দুভাগে ভাগ করেছিলাম সেই দুই ভাগের মধ্যে পরের ভাগটি, মানে লৌকিক সাহিত্যের ধারা। তাহলে চলো এবার শুরু করি। এই অধ্যায়টির নাম হলো বাংলা কথা সাহিত্যের ধারা। এই কথা সাহিত্যের ধারার মধ্যে উপন্যাস, ছোট গল্প, এই ধরনের যে গদ্য প্রবন্ধগুলো রয়েছে সেগুলি নিয়ে আজ আমরা আলোচনা করব। চলো তাহলে শুরু করছি। যে কোনো যুগকে মনে রাখবে, সে যে কোনো যুগ হতে পারে, আদি মধ্য অন্ত, সে যে কোনো যুগকে আমরা সমুদ্র এবং তার ঢেউয়ের সাথে তুলনা করতে পারি। সাহিত্যের নানা শাখা সেই ঢেউয়ের মধ্যে ভাসমান নৌকার মতো দোলা খেয়ে সামনের দিকে অগ্রসর হয়। মনে রাখবে, ঢেউয়ের উপর দোলা খেয়ে সামনের দিকে অগ্রসর হয়। কখনো সেই নৌকা পথ হারিয়ে ফেলে, আবার কখনো সেই নৌকা ঝড় তুফানকে অতিক্রম করে সামনের দিকে, মানে তার নির্দিষ্ট লক্ষ্যে এগিয়ে যায়। 19 শতকে যে গদ্য আখ্যান ছিল সেই গদ্য আখ্যানকে আমরা মূলত দুটি ভাগে ভাগ করতে পারি। একটিকে বলা যেতে পারে রোমান্স ধর্মী রচনা এবং আরেকটিকে আমরা বলতে পারি উপন্যাস ধর্মী রচনা। রোমান্সের ক্ষেত্রে দেখা যায় সেখানে থাকে ঘটনার প্রাধান্য, মানে রোমান্সের ক্ষেত্রে ঘটনার প্রাধান্য আমরা লক্ষ্য করতে পারি। আর উপন্যাসের ক্ষেত্রে আমরা লক্ষ্য করতে পারি সেখানে থাকে কাহিনীর ঘনঘটা, মানে সেখানে উপন্যাসের ক্ষেত্রে কাহিনী প্রধান উপজীব্য বিষয় হয়ে দেখা দেয়। তবে উপন্যাসের ক্ষেত্রে আমরা বাস্তব যে অভিজ্ঞতা, মানে আমাদের পারিপার্শ্বিক যে সমস্ত বাস্তব ঘটনা, সেই সমস্ত বাস্তব ঘটনাকেই প্রধান উপজীব্য বিষয় হিসাবে পেয়ে থাকি। তাই আমরা অনায়াসেই বলতে পারি যখনই সাহিত্যের ক্ষেত্রে বাস্তব কোনো অভিজ্ঞতা বা বাস্তব কোনো জিনিসের বাস্তব অভিজ্ঞতার প্রয়োজন হয়েছিল তখনই উপন্যাস সৃষ্টি হয়েছিল। আমরা এই রোমান্স ও উপন্যাস এই সমস্ত পার্থক্যের দিকে না গিয়ে, মানে আমরা রোমান্স ও উপন্যাস এগুলির পার্থক্য আমাদের এখনকার পড়ার বিষয়বস্তু নয়। আমরা আমাদের বাংলা সাহিত্যে এই দুটো দিককেই আমরা সমান তালে আলোচনা করব, মানে রোমান্স এবং উপন্যাস দুটোকেই আমাদের ধরে এগিয়ে চলতে হবে। বাংলা উপন্যাসের উৎপত্তির মূলেই আছে ইংরেজি উপন্যাসের প্রভাব, মানে ইংরেজি উপন্যাসকে ছেড়ে দিয়ে আমরা বাংলা উপন্যাসকে কোনোভাবেই আলোচনা করতে পারি না। বাংলা উপন্যাস অনেকেই লিখেছেন, সেগুলো নিয়ে আমরা আলোচনায় আসব, কিন্তু
একটা কথা তোমাদের সামনে বলে রাখি, রবীন্দ্রনাথ নাম তো শুনেছো সবাই। রবীন্দ্রনাথের হাত দিয়ে এই বাংলা সাহিত্যের শাখায় আরেকটি নতুন মাত্রা যোগ হয়েছিল। এই নতুন শাখাটিকে আমরা ছোট গল্প বলতে পারি। তাই বর্তমানে কথা সাহিত্য বলতে উপন্যাস ও ছোট গল্প উভয়কেই আমরা বুঝে থাকি। ছোট গল্প যে লেখা হয়েছিল, এই ছোট গল্পের প্রেক্ষাপট ঐতিহাসিক ও সামাজিক দুটোই হতে পারে। দুই ধরনেরই ছোট গল্প আমরা লক্ষ্য করে থাকি। মূলত বঙ্কিমচন্দ্রের হাত দিয়ে বাংলা সাহিত্যে যে লেখালেখি বা যে সাহিত্য ধারার সূত্রপাত হয়েছিল, পরবর্তীতে সেই লেখাই রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র, তারাশঙ্কর, তারপর বিভূতিভূষণ ইত্যাদি, আরো মানিক বন্দ্যোপাধ্যায় ইত্যাদি বিভিন্ন লেখকের মাধ্যমে তা ধীরে ধীরে এগিয়ে চলেছে। শুধুমাত্র বঙ্কিম থেকে বললে একটু ভুল হবে। আমরা যদি একটু পেছনের দিকে যাই, মানে আমরা যদি সাহিত্যের ইতিহাস ঘেটে থাকি, তাহলে আমরা যদি একটু পেছনের দিকে এগিয়ে যাই, তাহলে আমরা দেখতে পাবো, প্রথমেই আমরা দেখতে পাবো 1852 সালে হ্যানা ক্যাথারিন মুলেন্সের লেখা ফুলমণি বা করুণার বিবরণ, মানে ফুলমণি ও করুণার বিবরণ, বা বলতে পারো টেকচাঁদ ঠাকুরের ছদ্মনামে প্যারীচাঁদ মিত্রের লেখা আলালের ঘরে দুলাল, কালীপ্রসন্ন সিংহের লেখা হুতুম প্যাঁচার নকশা ইত্যাদি উল্লেখযোগ্য। মানে এসবকে বাদ দিলে তো আমরা আধুনিক যুগে আসতে পারবো না, আমাদের পুরাতনকেও একটু ধরে এগিয়ে চলতে হবে। এই যে পুরাতন যুগের, মানে একদম পুরাতন যুগের যে সমস্ত উপন্যাস বা গল্পের কথা আমি বললাম, সেগুলি ঠিকই আছে, এগুলি থেকে সূত্রপাত হয়েছিল, কিন্তু এগুলিকে সম্পূর্ণরূপে বাংলা সাহিত্যের যে একটা রূপ ধরা পড়েছিল সেটি বললে তো আমাদের ভুল হবে। কারণ এগুলিতে সমসাময়িক সময়কালের মানুষের পূর্ণতার ছবি, মানে জীবনের যে পূর্ণতা, সেই পূর্ণতার ছবি আমরা ফুটে উঠতে দেখি না। এই সমসাময়িক যুগের যদি পূর্ণতার ছবি আমরা দেখতে পাই, তা সর্বপ্রথম দেখতে পাবো বঙ্কিমচন্দ্রের লেখা দুর্গেশ নন্দিনীতে। তারপর রবীন্দ্রনাথের হাত ধরে এই বাংলা সাহিত্য প্রতিভাবান লেখকদের ধীরে ধীরে এগিয়ে যেতে থাকে, মানে প্রতিভাবান লেখকদের হাত ধরে এই বাংলা সাহিত্য ধীরে ধীরে এগিয়ে যেতে থাকে। দেখো, এই যে আমি উপন্যাসের কথা বলছি, মানে যে সমস্ত বাংলা সাহিত্যের উপন্যাসের কথা আমি বলে চলেছি, সেই উপন্যাসগুলিকে আমরা অনেকগুলি ভাগে ভাগ করতে পারি। সেই ভাগগুলিকে আমরা একটু দেখে নিই, তারপর আমরা এক এক করে বিভিন্ন লেখকদের উপন্যাস সম্পর্কে আলোচনায় এগিয়ে যাব। তো ভাগগুলি হলো ঐতিহাসিক উপন্যাস, রাজনৈতিক উপন্যাস, গোয়েন্দা জাতীয় উপন্যাস, আত্মজৈবনিক উপন্যাস, বীরত্ব ব্যঞ্জক উপন্যাস, মনস্তাত্ত্বিক উপন্যাস, রূপকধর্মী উপন্যাস, কাব্যধর্মী উপন্যাস, পত্র উপন্যাস, রহস্য উপন্যাস, সামাজিক উপন্যাস, হাস্য রসাত্মক, মানে যেখানে হাসির খোরাক মেলে সেই হাস্য রসাত্মক উপন্যাস, আঞ্চলিক উপন্যাস ও রোমান্স ধর্মী উপন্যাস। তাহলে দেখো কতগুলি ভাগ আমরা তোমাদের সামনে দেখালাম। এটা গেল উপন্যাস এবং ছোট গল্প সম্পর্কে সামান্য ধারণা। এবার আমরা প্রত্যেকটি লেখক সম্পর্কে সামান্য সামান্য আলোচনা করব। প্রথমে আমরা যেই লেখক নিয়ে আলোচনা করব, তিনি হলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কে আমরা সামান্য কিছু জেনে নেব। বঙ্কিমচন্দ্রের প্রথম উপন্যাস আমরা জানি সবাই ইংরেজিতে লেখা দ্য রাজমোহনস ওয়াইফ। এই উপন্যাসটি ইন্ডিয়ান ফিল্ড নামে একটি পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছিল। এছাড়াও আমরা বাংলায় প্রথম দুর্গেশ নন্দিনীকে বঙ্কিমচন্দ্রের উপন্যাস হিসাবে বলতেই পারি। মানে দুর্গেশ নন্দিনী থেকেই আমাদের উপন্যাসের প্রথম যে আধুনিকতার যাত্রা, সেই যাত্রা শুরু হয়েছিল। বঙ্কিমচন্দ্র তার জীবনে মোট 14টি উপন্যাস লিখেছিলেন। এই 14টি উপন্যাসের মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য হলো দুর্গেশ নন্দিনী, কপালকুণ্ডলা, মৃণালিনী, যুগলাঙ্গরীয়, চন্দ্রশেখর, রাজসিংহ, সীতারাম, বিষবৃক্ষ, বিশুদ্ধ ইতিহাস, ঐতিহাসিক ঘটনা ও চরিত্র নিয়ে লেখা তার একটি বিখ্যাত উপন্যাস হলো রাজসিংহ। এছাড়াও আমরা
আনন্দমঠ, দেবী চৌধুরানী ইত্যাদি উপন্যাসের মধ্যে বঙ্কিমচন্দ্রের দেশ, সমাজ ও জীবন সম্পর্কে নতুন ধারণার প্রকাশ পেয়ে থাকি। আনন্দমঠ উপন্যাসের সেই বিখ্যাত বন্দে মাতরম সঙ্গীত আমরা এখন যেটা দেশ মাতার গান হিসাবে বিবেচনা করে থাকি, সেই আনন্দমঠ উপন্যাসেই প্রথম বন্দে মাতরম সঙ্গীতটির পরিচয় আমরা পেয়েছিলাম। বাংলার পাঠান যুগের ইতিহাসকে আশ্রয় করে তিনি লিখেছিলেন দুর্গেশ নন্দিনী। এখানে মোগল এবং পাঠান যে দ্বন্দ্ব আমরা দেখতে পাই, সেই মোগল এবং পাঠানের দ্বন্দ্বকে তিনি খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছিলেন এই উপন্যাসে। এছাড়াও মীর কাসিম ও ইংরেজদের দ্বন্দ্ব নিয়ে তার চন্দ্রশেখর উপন্যাসটি রচনা হলেও সেই উপন্যাসে আমরা প্রতাপ ও শৈবালিনীর প্রেমকেই মূল উপজীব্য বিষয় হিসাবে পেয়ে থাকি। এছাড়াও বঙ্কিমচন্দ্রের যে বিষবৃক্ষ উপন্যাস, সেই বিষবৃক্ষ উপন্যাসটি সম্পূর্ণ গার্হস্থ্যধর্মী উপন্যাস হিসাবেই আমাদের কাছে পরিচিত। বাল্য বিধবা কুন্দ নন্দিনীর প্রতি নগেন্দ্রনাথের আকর্ষণ ও পত্নী সূর্যমুখীর প্রতি উদাসীনতার ফলে সূর্যমুখীর গৃহ ত্যাগ করে চলে যাওয়া এবং পরবর্তীকালে যখন সে গৃহ ত্যাগ করে চলে যায় তখন নগেন্দ্রনাথের অনুতাপ ও সূর্যমুখীর সাথে পরবর্তীকালে নগেন্দ্রনাথের মিলন, এবং দুজন যখন মিলিত হয়ে গেল তখন কুন্দনন্দিনী নিজেকে অপরাধী হিসাবে মনে করে এবং অপরাধী হিসাবে নিজেকে মনে করে অভিমানে বিষ খেয়ে আত্মহত্যা করে সে। এই ঘটনাটিকেই এই উপন্যাসে দেখানো হয়েছে। এছাড়াও সন্ন্যাসী বিদ্রোহের ঘটনা নিয়ে আমরা বঙ্কিমচন্দ্রকে আনন্দমঠ নামক উপন্যাস রচনা করতে দেখেছিলাম। এছাড়াও দেবী চৌধুরানী যে উপন্যাসটি রয়েছে, সেই উপন্যাসে গার্হস্থ্য পটভূমিকা থাকলেও তার ভেতরে আছে গীতার নিষ্কাম তত্ত্বকথা। প্রফুল্ল নামের একটা সাধারণ গৃহবধূ কিভাবে দেবী চৌধুরানীতে পরিণত হয়েছিল এবং সেই দেবী চৌধুরানী পুনরায় কিভাবে আবার গার্হস্থ্য জীবনে ফিরে গেল, সেই ঘটনাকেই এই উপন্যাসে তুলে ধরা হয়েছে। এর পরবর্তীকালে, মানে এই পর্যন্ত আমরা বঙ্কিমচন্দ্র নিয়ে আলোচনা করলাম, এর পরবর্তীকালে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কয়েকটি উপন্যাস নিয়ে আলোচনা করব। রবীন্দ্রনাথ ঠাকুর তার জীবনে মোট 12টি বাংলা উপন্যাস রচনা করেছিলেন। এই 12টি উপন্যাসের মধ্যে কয়েকটি হলো বউ ঠাকুরানীর হাট, ঘরে বাইরে, রাজর্ষি, চতুরঙ্গ, চোখের বালি, যোগাযোগ, নৌকাডুবি, শেষের কবিতা, প্রজাপতির নির্বন্ধ, দুই বোন, মালঞ্চ, গোরা, 4 অধ্যায় প্রভৃতি। ঐতিহাসিক তথ্য অবলম্বনে রচিত হয়েছিল তার বিখ্যাত উপন্যাস বউ ঠাকুরানীর হাট। এছাড়াও এই উপন্যাস ধর্মী, মানে এই যে বউ ঠাকুরানীর হাট যে উপন্যাসটি তিনি লিখেছিলেন, এর মতোই রাজর্ষি উপন্যাসকেও আমরা ধরতে পারি। এছাড়াও মনস্তাত্ত্বিক উপন্যাস হিসাবে বাংলা সাহিত্যে যদি প্রথম স্থান কাউকে দেওয়া যেতে পারে, সেই মনস্তাত্ত্বিক উপন্যাস হলো চোখের বালি, যা রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন। এছাড়াও আমরা দেখতে পাই স্বদেশী আন্দোলনের প্রেক্ষাপটে তার লেখা একটি বিখ্যাত উপন্যাস হলো গোরা। এই গোরা উপন্যাসের মধ্যে আমরা দেখতে পাই রয়েছে রাজনৈতিক ভাবনা, স্বদেশী ভাবনা এবং সামাজিক ভাবনা। এছাড়াও বঙ্গভঙ্গ আন্দোলনের প্রেক্ষাপটে রচিত হয়েছিল তার একটি বিখ্যাত উপন্যাস ঘরে বাইরে। দেখো, বলে রাখি, দাম্পত্য সম্পর্কের কলহ, মানে দাম্পত্য সম্পর্কের যে ঝামেলা এবং ইগো প্রবলেম, মানে ইগো প্রবলেম তো তোমরা সকলেই বোঝো, সেই এই দুটি সমস্যা নিয়ে রচিত হয়েছিল তার বিখ্যাত উপন্যাস যোগাযোগ। এছাড়াও আমি একটু আগেই বললাম ইতিহাস আশ্রিত তার দুটি বিখ্যাত উপন্যাস হলো বউ ঠাকুরানীর হাট এবং রাজর্ষি। বউ ঠাকুরানীর হাট যে উপন্যাসটি রয়েছে, সেই উপন্যাসটিতে বাংলাদেশের রাজা প্রতাপাদিত্য তার আলোচনা করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। এছাড়াও
ত্রিপুরার যে রাজবংশ, সেই ত্রিপুরার রাজবংশের কাহিনী অবলম্বন করে তার রাজর্ষি নামক উপন্যাসটি রচনা করা হয়েছিল। আমরা দেখতে পাই রাজা গোবিন্দ মাণিক্য, মনে রাখবে রাজা গোবিন্দ মাণিক্য ত্রিপুরেশ্বরী মন্দিরে, মানে ত্রিপুরায় যে বিখ্যাত মন্দির রয়েছে ত্রিপুরেশ্বরী মন্দির, সেই ত্রিপুরেশ্বরী মন্দিরে বলিদানের ঘোর বিরোধী ছিলেন। কিন্তু মন্দিরের পূজারী রঘুপতি, মন্দিরের পূজারী ছিলেন রঘুপতি, সেই রঘুপতি ছিল বলির পক্ষে। এই যে পূজারী এবং রাজা, এই দুজনের মধ্যে যে দ্বন্দ্ব, এই দ্বন্দ্বই দেখানো হয়েছে এই রাজর্ষি নামক উপন্যাসটিতে। এছাড়াও তার বিখ্যাত উপন্যাস চোখের বালি, এই উপন্যাসটিতে আমরা মহেন্দ্র, বিনোদিনী, আশালতা এবং বিহারী, এই চারজনের যে মনস্তাত্ত্বিক টানাপোড়েন এবং এই মনস্তাত্ত্বিক টানাপোড়েন থেকে তাদের জীবন যে কোন দিকে যাবে, সেই চিত্রই আমরা খুব সুন্দরভাবে চোখের বালি উপন্যাসে ফুটে উঠতে দেখি। রবীন্দ্রনাথের লেখা গোরা উপন্যাসটি হলো একটি মহাকাব্যধর্মী উপন্যাস। এছাড়াও আমি একটু আগেই বলেছিলাম বঙ্গভঙ্গ আন্দোলনের পটভূমিকায় তিনি রচনা করেছিলেন তার বিখ্যাত উপন্যাস ঘরে বাইরে। স্বদেশী আন্দোলনের প্রেক্ষাপটে বিমলা, নিখিলেশ ও সন্দীপ, এই তিনজনের মনস্তাত্ত্বিক আকর্ষণ ও বিকর্ষণকে এই উপন্যাসে খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছিল। আরেকটি উপন্যাস রবীন্দ্রনাথের শেষ জীবনে রচিত শেষের কবিতা, এই উপন্যাসটি রবীন্দ্রনাথের একটি বিখ্যাত উপন্যাস। এই উপন্যাসকে আমরা রোমান্স ধর্মী উপন্যাস হিসাবে আলোচনা করতেই পারি। এর পরে মানে রবীন্দ্রনাথ সম্পর্কে আমরা আলোচনা করেই নিলাম, এরপরে আমরা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা বিভিন্ন উপন্যাস সম্পর্কে আলোচনা করে নেব। শরৎচন্দ্র তার মন্দির রচনার মধ্য দিয়ে বাংলা সাহিত্যে প্রবেশ করেছিলেন। তার লেখা বিভিন্ন উপন্যাসগুলি হলো পণ্ডিত মশাই, নিষ্কৃতি, বড় দিদি, চন্দ্রনাথ, বিরাজ বউ, দেবদাস, শুভদা, অরক্ষণীয়া, পল্লী সমাজ, পরিণীতা, দত্তা, দেনা পাওনা, চরিত্রহীন, গৃহদাহ, শ্রীকান্ত, বিপ্রদাস, পথের দাবি ইত্যাদি। সমাজ বিষয়ক যে সমস্ত উপন্যাস শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লিখেছিলেন, সেই উপন্যাসগুলির মধ্যে গ্রামীণ সমাজ জীবনের নানান সমস্যা অর্থাৎ পণ প্রথা, কৌলিন্য প্রথা ইত্যাদির যে কুফল রয়েছে, সেই কুফল আমরা দেখতে পাই। এছাড়াও সমাজ বহির্ভূত যে প্রেমের উপন্যাসগুলি তিনি লিখেছিলেন, সেই উপন্যাসগুলিতে সামাজিক প্রতিবন্ধকতাকে উপেক্ষা করে গভীর প্রেমের রূপ ধরা পড়েছে। শরৎচন্দ্রের 4 পর্বে বিন্যস্ত আত্মজীবনীমূলক উপন্যাস হলো শ্রীকান্ত। এছাড়াও পরাধীন ভারতের পটভূমিতে রচিত পথের দাবি উপন্যাসে সন্ত্রাসবাদী কার্যকলাপের কথা আমরা খুব ভালোভাবে ফুটে উঠতে দেখে থাকি। আমরা দেখতে পাই শরৎচন্দ্রের যে উপন্যাসগুলি তিনি লিখেছিলেন, সেই উপন্যাসগুলিতে কুসংস্কারের বিরুদ্ধে তিনি কথা বলেছিলেন। এছাড়াও দেশভক্তির নামে যে ভণ্ডামি চলছে, সেই ভণ্ডামির বিরুদ্ধেও তিনি কথা বলেছিলেন তার বিভিন্ন উপন্যাসে। যৌথ পরিবারের যে টানাপোড়েন, যৌথ পরিবারে থাকলে অনেক টানাপোড়েন লক্ষ্য করা যায়, সেই টানাপোড়েন ও সমাজ পরিবারে নারীদের অবস্থান সম্পর্কে তিনি নিখুঁতভাবে তার বিভিন্ন উপন্যাসে সমস্ত চিত্র তুলে ধরেছিলেন। এটা হলো শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কে সামান্য আলোচনা। এবার আমরা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সম্পর্কে সামান্য জেনে নেব। মানে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের যে সমস্ত লেখা ছিল মানে উপন্যাস, সেগুলি সম্পর্কে সামান্য জেনে নেব। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় মূলত সমাজের অবহেলিত ও দরিদ্র মানুষের কথা তার সাহিত্যে ফুটিয়ে তুলেছিলেন খুব সুন্দরভাবে। পথের পাঁচালী যে উপন্যাসটি রয়েছে, সেই পথের পাঁচালী উপন্যাসটির মাধ্যমে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাংলা সাহিত্যে আবির্ভাব ঘটেছিল। তার অন্যান্য উপন্যাসগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো
আরণ্যক, অপরাজিত, চাঁদের পাহাড়, আদর্শ, হিন্দু হোটেল, কেদার রাজা, ইচ্ছামতি, অশনি সংকেত প্রভৃতি। তার এতগুলি উপন্যাসের আমি নাম বললাম, তবে তার লেখা পথের পাঁচালী যে উপন্যাস রয়েছে সেই উপন্যাসটি তার ভীষণ জনপ্রিয় ছিল। এই উপন্যাসে আমরা অপু ও দুর্গা নামক দুটি বিখ্যাত শিশু চরিত্রকে পেয়ে থাকি। তার সাহিত্যে সহজ সাধারণ অন্তজ মানুষের ভিড় আমরা লক্ষ্য করে থাকি। এই যে সাধারণ মানুষেরা তার রচনায় রয়েছে, সেই মানুষদের তিনি কিন্তু কোথাও গড়ে তোলার চেষ্টা করে না। তারা আপনা আপনি নিজের স্বকীয়তায় মানে নিজেদের চরিত্র গুণেই খুব সুন্দরভাবে পরিস্ফুট হয় আমাদের সামনে। এবার আমরা ঔপন্যাসিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কিছু কৃতি সম্পর্কে আলোচনা করব। মানে এতক্ষণ আমরা অনেক কিছু সম্পর্কে আলোচনা করলাম, এবার আমরা তারাশঙ্করের সম্পর্কে কিছুটা জেনে নেব। ঔপন্যাসিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখার জগৎ মহাকাব্যিক বিপুলতায় তৈরি হয়েছিল। সেখানে আমরা দেখতে পারি নানা শ্রেণীর মানুষ, নানা গোত্রের লোক সেখানে ভিড় করে রয়েছে তার রচনাগুলিতে। তার রচনায় আমরা দেখতে পাই বোষ্টম, বোষ্টমী, খুনি, আসামি, বেদে, কামার, রাঢ় বাংলার বিভিন্ন জাতিগোষ্ঠী ও সম্প্রদায় তার লেখায় খুব সুন্দরভাবে ধরা পড়েছে। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের উপন্যাসের সংখ্যা কম বেশি 65টি। 65টি মানে বুঝতে পারছো কতগুলো তিনি উপন্যাস লিখেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো ধাত্রী দেবতা, কালিন্দী, কবি গণদেবতা, পঞ্চগ্রাম, হাসুলিবাকের উপকথা, নাগিনী কন্যার কাহিনী, সপ্তপদী, রাধা, মঞ্জুরি অপেরা ইত্যাদি। বলতে গেলে তো অনেকগুলি বলা হয়, 65টি অনেক, আমি খুব সংক্ষেপে কয়েকটির কথা উল্লেখ করলাম। ধাত্রী দেবতা, গণদেবতা, পঞ্চগ্রাম, কালিন্দী উপন্যাস, এই যে উপন্যাসগুলির কথা আমি বললাম, এই উপন্যাসগুলিতে রাঢ় বাংলার ক্ষয়িষ্ণু সামন্ত শাসিত জীবনের কিছু ছবি আমরা ফুটে উঠতে দেখতে পাই। কবি উপন্যাসে নিতাই কবিয়াল তার সুমধুর কণ্ঠে জীবনের অভিজ্ঞতা ও অনুভূতিগুলিকে তরঙ্গের আকারে আমাদের সামনে প্রকাশ করেছিল। তবে আমি যতই বলি না কেন, তার সবচেয়ে সুন্দর এবং বিখ্যাত যদি কোনো উপন্যাসের নাম হয়ে থাকে সেটি হলো হাসুলিবাকের উপকথা। এটা হলো তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় সম্পর্কে খুবই সামান্য আলোচনা। এবার আমরা মানিক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে সামান্য কিছু জেনে নেব। মানিক বন্দ্যোপাধ্যায়ের আসল নাম হলো প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। এই মানিক বন্দ্যোপাধ্যায় বা প্রমোদ কুমার বন্দ্যোপাধ্যায় ছিল মার্কসীয় দর্শনে বিশ্বাসী। মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রথম উপন্যাস হলো জননী। তার পরবর্তীকালে প্রকাশিত আরো বিভিন্ন উপন্যাস হলো দিবারাত্রির কাব্য, পুতুল নাচের ইতিকথা, পদ্মা নদীর মাঝি, অহিংসা, শুভা শুভ, চতুষ্কোণ ইত্যাদি। তবে তার সর্বাধিক জনপ্রিয় যদি উপন্যাস হয় সেটি হলো পদ্মা নদীর মাঝি ও পুতুল নাচের ইতিকথা। পদ্মা নদীর মাঝি যে উপন্যাসটি রয়েছে সেই উপন্যাসটিতে আমরা লক্ষ্য করি পদ্মার তীরবর্তী যে সমস্ত মৎস্যজীবীরা রয়েছে তাদের সামাজিক হতাশা, আশা, আকাঙ্ক্ষা, বাসনা, কামনা ইত্যাদি তার এই উপন্যাসে খুব সুন্দরভাবে ফুটে উঠেছিল। তাছাড়াও মানব চরিত্রের বিভিন্ন জটিলতা তার পুতুল নাচের ইতিকথা এই যে উপন্যাসটি রয়েছে সেটিতে খুব সুন্দরভাবে বর্ণিত হয়েছিল। মানিক বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন সাহিত্যকর্মের জন্য তাকে কল্লোলের কুলবর্ধন নামেও আখ্যা করা হয়ে থাকে। এটা হলো মানিক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে সামান্য পরিচয় বা ধারণা। এবার আমরা প্রেমেন্দ্র মিত্র সম্পর্কে সামান্য দেখে নেব। প্রেমেন্দ্র মিত্র ছিলেন মূলত কল্লোল কালের বা কল্লোল যুগের লেখক। তাই উপন্যাসের থেকে ছোট গল্প লেখাতে তিনি বেশি হাত পাকিয়েছিলেন বা ছোট গল্পের ক্ষেত্রে তার বেশি প্রভাব লক্ষ্য করা যায়। প্রেমেন্দ্র মিত্রর প্রায়
25টি উপন্যাস আমরা লক্ষ্য করে থাকি। তার মধ্যে উল্লেখযোগ্য হলো কয়েকটি: মিছিল, বিসর্পিল, পা বাড়ালেই রাস্তা, সূর্য কাঁদলে সোনা ইত্যাদি। এবারে আমরা আশাপূর্ণা দেবী সম্পর্কে সামান্য কিছু জেনে নেব। দেখো, এগুলো বলতে গেলে তো অনেক বড় বড় হয়ে যাবে, আমি খুবই সংক্ষেপে দু চার কথা তোমাদের সামনে উপস্থাপিত করছি। চলো দেখে নেই আশাপূর্ণা দেবী সম্পর্কে কিছু তথ্য। বিশেষ করে মেয়েদের জীবনযাপন বা মেয়েদের সাংসারিক জীবনের যে সমস্ত তত্ত্ব বা মেয়েদের সাংসারিক জীবনের যে টানাপোড়েন আমরা লক্ষ্য করতে পারি, সেই টানাপোড়েনই আশাপূর্ণা দেবীর উপন্যাসে মূলত ফুটে উঠেছিল। তার লেখা কয়েকটি বিখ্যাত উপন্যাস হলো প্রথম প্রতিশ্রুতি, সুবর্ণলতা, বকুল কথা। এই তিনটি উপন্যাস পাঠক সমাজে ব্যাপকভাবে সাড়া ফেলেছিল। এই উপন্যাস ত্রয়ীকে, মানে এই তিনটি উপন্যাসকে একত্রে অনেকে বলে থাকেন সত্যবতী ট্রিলজি। এছাড়াও এই ট্রিলজি ছাড়াও তার কয়েকটি অন্যান্য রচনা হলো যোগ বিয়োগ, অগ্নি পরীক্ষা, শেষ রায়, হঠাৎ একদিন প্রভৃতি উল্লেখযোগ্য। এবারে আমরা মহাশ্বেতা দেবী সম্পর্কে সামান্য একটু দেখে নেব। মহাশ্বেতা দেবী ছিলেন একজন বাংলা সাহিত্যের স্বনামধন্যা লেখিকা। তিনি মূলত লোধ, সবর ইত্যাদি জাতির নারী ও তাদের অধিকার ও ক্ষমতা আনয়নের জন্যই লড়াই করে গিয়েছিলেন চিরকাল। তিনি অন্তজ শ্রেণীর মানুষদের খুব কাছ থেকে দেখেছিলেন প্রথম থেকেই। তাই তার লেখায় দুর্নীতিগ্রস্ত শোষক শ্রেণীর মানুষের কথা আমরা ফুটে উঠতে দেখতে পাই। তার লেখা কয়েকটি উপন্যাস হলো ঝাঁসির রানী, অরণ্যের অধিকার, পলাতক, তিতুমির ইত্যাদি উল্লেখযোগ্য। এই মহাশ্বেতা দেবীর 1084 মা যে উপন্যাসটি ছিল, সেই উপন্যাসটি ভীষণ জনপ্রিয়তা অর্জন করেছিল। তার এই লেখাটি বা এই উপন্যাসটি নকশাল আন্দোলনের প্রেক্ষাপটে রচিত হয়েছিল। এবার আমরা ছোট গল্প সম্পর্কে, দেখো এতক্ষণ আমি যে সমস্ত কথা বললাম বা যে সমস্ত লেখকদের নিয়ে আলোচনা করলাম, সমস্তই উপন্যাসিক বা উপন্যাসের লেখার যে সমস্ত লেখক তাদেরকে নিয়ে আলোচনা করলাম, তারাই ছোট গল্প লিখেছে। এবার আমরা সেই ছোট গল্পের লেখকদের নিয়ে সামান্য একটু আলোচনা করব। তার আগে আমরা ছোট গল্প সম্পর্কে সামান্য জেনে নিই। দেখো, ছোট গল্পে আমরা সচরাচর দেখে এসেছি জীবনের খণ্ডচিত্র সেখানে খুব সুন্দরভাবে বর্ণনা করা হয়। এই ছোট গল্প লেখার ভাষা হয় ব্যঞ্জনাধর্মী, বা বলতে পারো তার ভাষা হয়ে থাকে সংকেত ধর্মী। ছোট গল্প যেমন হঠাৎ শুরু হয়ে যায়, তেমনি আকস্মিক বা হঠাৎ আবার শেষও হয়ে যায়। ছোট গল্প যেহেতু স্বল্প পরিসরে বা অল্প একটু সময়ের মধ্যে তার পরিধিকে কমপ্লিট করে বা পরিধিকে সম্পূর্ণ গুছিয়ে নেয়, তাই সেখানে বিন্দুতে সিন্ধু দর্শন হয়ে থাকে আমাদের। দেখো, বঙ্গদর্শন পত্রিকায় প্রকাশিত বঙ্কিমচন্দ্রের প্রথম ছোট গল্প ইন্দিরা, এই যে ছোট গল্পটি, এই ছোট গল্পটিকে প্রথম সার্থক ছোট গল্প হিসাবে আমরা ধরে নিতে পারি। এরপর মহিলা গল্পকার হিসাবে স্বর্ণকুমারী দেবী আমাদের নজর কাড়েন অনেকটা, এবং রবীন্দ্রনাথের হাত ধরে এই ছোট গল্প গতানুগতিকতার যে সীমা, সেই সীমাকে লঙ্ঘন করে আধুনিকতায় পৌঁছে যায়। এবার আমরা কয়েকটি লেখকদের আমরা ছোট গল্প নিয়ে পরপর আলোচনা করব। প্রথমে লেখিকার ছোট গল্প নিয়ে আলোচনা করব। তিনি হলেন আমাদের স্বনামধন্য স্বর্ণকুমারী দেবী। রবীন্দ্রনাথের জ্যেষ্ঠা ভগিনীর নাম ছিল স্বর্ণকুমারী দেবী। কাব্য, কবিতা, গান, উপন্যাস, শিল্প সব জায়গায় তিনি বিচরণ করেছিলেন নিজের মতো করে। তার উল্লেখযোগ্য কয়েকটি ছোট গল্প আমরা দেখে নেই। সেগুলি হলো কেন, চাবিচুরি, যমুনা, অমরগুচ্ছ
ইত্যাদি। এবারে আমরা ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়ের কয়েকটি ছোট গল্প নিয়ে আলোচনা করব বা ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় সম্পর্কে সামান্য একটু জেনে নেব। ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় বাংলা সাহিত্যে হাস্যরস সৃষ্টি করেছিলেন। মানে ছোট গল্পের মধ্যে যে হাস্যরসকে ফুটিয়ে তোলা যায় সেটি হয়তো প্রথম এই ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় আমাদের সামনে তুলে ধরেছিলেন। এই ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়ের ছোট গল্পে মানুষ, ভূত প্রেত, পশু পাখি সব কিছু যেন একসাথে স্থান পেয়েছিল। তার লেখা কয়েকটি ছোট গল্পের মধ্যে উল্লেখযোগ্য হলো ভূত ও মানুষ, বীরবালা, নয়নচাঁদের ব্যবসা, স্বদেশী কোম্পানি, চঞ্চলার গাই গরু ইত্যাদি উল্লেখযোগ্য। এর পরে আমরা রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে বা রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প সম্পর্কে সামান্য একটু জেনে নেব। বাংলা সাহিত্যে প্রথম ছোট গল্প বা প্রথম সার্থক ছোট গল্প যার হাত দিয়ে এসেছিল তিনি হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। তার প্রথম লেখা সার্থক ছোট গল্প হলো ভিখারিণী। তিনি মূলত হিতবাদী, সাধনা, ভারতী, সবুজপত্র প্রভৃতি পত্রিকায় লেখালেখি করে গেছেন। রবীন্দ্রনাথ ঠাকুর প্রচুর ছোট গল্প লিখেছিলেন। এই প্রচুর ছোট গল্পের মধ্যে আমরা কয়েকটি ছোট গল্পের নাম তোমাদের সামনে তুলে ধরছি। সেগুলি হলো দেনা পাওনা, বিচারক, নষ্টনীর, শাস্তি, দর্পহরণ, কাবুলিওয়ালা, পোস্টমাস্টার, অতিথি, এক রাত্রি, ছুটি, মণিহারা, মেঘ ও রৌদ্র, রাজটিকা, ক্ষুধিত পাষাণ, কঙ্কাল ইত্যাদি উল্লেখযোগ্য। তিনি ছিলেন ছোট গল্পের উদ্বোধক, সিদ্ধিদাতা গণেশের মতো। মানে আমাদের ছোট গল্পের আধুনিকতার ছোঁয়া এই রবীন্দ্রনাথের হাত দিয়েই এসেছিল। রবীন্দ্রনাথ ছাড়া বাংলা ছোট গল্পের ইতিহাসে কৌতুক গল্পের যে ধারা প্রতিষ্ঠা পেয়েছিল তার মধ্যে ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়ের নাম আমরা অনায়াসেই বলতে পারি। কিন্তু ত্রৈলোক্যনাথ যতই কৌতুকপূর্ণ লিখুক না কেন, মানে কৌতুকপূর্ণ রচনা লিখুক না কেন, সেটির সার্থক প্রকাশ পেয়েছিল প্রভাত কুমার মুখোপাধ্যায়ের রচনার মাধ্যমেই। প্রভাত কুমারের লেখা কয়েকটি উল্লেখযোগ্য ছোট গল্পের নাম আমরা দেখে নেই। সেগুলি হলো কাশী বাসিনী, বলবান জামাতা, বিবাহের বিজ্ঞাপন, ধর্মের কল, প্রতিজ্ঞা পূরণ, বাস্তুসাপ, আদরিণী ইত্যাদি উল্লেখযোগ্য। এর পরবর্তীতে আমরা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কয়েকটি ছোট গল্প বা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কে সামান্য একটু জেনে নেব। শরৎচন্দ্রের গল্পগুলিতে আমরা দেখতে পাই পারিবারিক স্নেহ, প্রীতি, মায়া, মমতা বারবার ফুটে উঠেছে। তবে নারীর হৃদয়কে তিনি তার রচনায় খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছিলেন, যেটি অন্যান্য লেখকরা খুব কমই পেরেছিল। তার লেখা কয়েকটি উল্লেখযোগ্য ছোট গল্প হলো বিন্দুর ছেলে, রামের সুমতি, মেজ দিদি, বড় দিদি, মামলার ফল, হরিলক্ষ্মী, পরেশ, মন্দির, দর্পচূর্ণ, কাশীনাথ, মহেশ, অভাগীর স্বর্গ, লালু প্রভৃতি উল্লেখযোগ্য। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তার মন্দির গল্পটির জন্য কুন্তলীন পুরস্কার পেয়েছিলেন। এছাড়াও তার মহেশ গল্পটিও অনবদ্য। মহেশ গল্পে প্রত্যেকের, যারা যারা পড়েছো, অনেকেই পড়েছো মহেশ গল্প, প্রত্যেকে চোখ দিয়ে জল গড়িয়ে পড়েছিল এই মহেশ গল্প পড়তে গিয়ে। এই মহেশ গল্পে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় জমিদারের শোষণ, জাতিভেদ প্রথা, সমাজের ধনী বা এই যে ধনী আর গরিবের যে একটা প্রভেদ বা এই জাতপাত নিয়ে যে বিভিন্ন সমস্যা, সেগুলিকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছিলেন। এর পরবর্তীতে আমরা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সম্পর্কে সামান্য একটু জেনে নেব। তিনি অবহেলিত ও দরিদ্র, হত দরিদ্র মানুষের কথা তার রচনায় বারবার ফুটিয়ে তুলেছিলেন। তার লেখা উল্লেখযোগ্য গল্প সংকলনগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো মেঘমল্লার মৌরিফুল,
যাত্রা বদল, তাল নবমী, কিন্নর দল, উপলখণ্ড ইত্যাদি উল্লেখযোগ্য। এর পরবর্তীকালে আমরা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় সম্পর্কে সামান্য একটু দেখে নেব। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের রচনায় আমরা দেখতে পাই রাঢ় বাংলার অন্তজ শ্রেণীর মানুষদের বিচিত্র সব গল্প। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় ছিলেন বাংলা ছোট গল্পের মূলত মহাকবি। এই তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের আবির্ভাব ঘটেছিল কল্লোল পত্রিকার মাধ্যমে। তার ছোট গল্পে আমরা লক্ষ্য করে থাকি এই যে জমিদার বা বণিক সম্প্রদায়ের সঙ্গে, তার ছোট গল্পে আমরা লক্ষ্য করে থাকি বণিক তন্ত্রের সঙ্গে জমিদার তন্ত্রের একটি সংঘাত। অন্যদিকে রাঢ় বাংলার সভ্যতা, সংস্কার, অন্তজ মানুষদের জীবনের চিত্র খুব সুন্দরভাবে ফুটে উঠতে দেখি তার ছোট গল্পে। তার লেখা কয়েকটি উল্লেখযোগ্য ছোট গল্প হলো তারিণী মাঝি, অগ্রদানী, জলসাঘর, নারী ও নাগিনী, ডাইনি, রসকলি, কালা পাহাড়, পৌষ লক্ষ্মী ইত্যাদি উল্লেখযোগ্য। এর পরে আমরা মানিক বন্দ্যোপাধ্যায়ের কয়েকটি ছোট গল্প বা মানিক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে সামান্য একটু জেনে নেব। মানিক বন্দ্যোপাধ্যায় হলেন বাংলা কথা সাহিত্যের এক স্বয়ংসিদ্ধ গল্পকার। তিনি মূলত তার ছোট গল্পে বাস্তব অভিজ্ঞতা ও বৈচিত্র্যপূর্ণ সমাজ ব্যবস্থাকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছিলেন। আর লেখা ছোট গল্পগুলির মধ্যে আরো সুন্দরভাবে ফুটে উঠতে দেখা যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধ, পরাধীনতার গ্লানি, স্বাধীনতার সংগ্রাম, মন্বন্তর ও কালোবাজারের ছবি। তার রচিত গল্পগ্রন্থের সংখ্যা হলো প্রায় 16টি। তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো অতসী মামি, প্রাগৈতিহাসিক সরীসৃপ, আজকাল পরশুর গল্প, ছোট বকুলপুরের যাত্রী ইত্যাদি। তেভাগা আন্দোলনকে নিয়ে লেখা তার উল্লেখযোগ্য দুটি গল্পগ্রন্থ হলো হারানের নাচ জামাই ও ছোট বকুলপুরের যাত্রী। এর পরে আমরা পরশুরাম সম্পর্কে সামান্য একটু জেনে নেব। পরশুরাম লেখক ছিলেন মূলত রসায়নবিদ্যা বিশারদ, মানে তিনি রসায়নবিদ্যায় ভীষণ সুন্দর ছিলেন। তিনি রসায়নের সঙ্গে বা বলতে পারো বিজ্ঞানের সঙ্গে গল্পগুলিকে এমন চমকপ্রদ মিশ্রণ করেছিলেন যে স্বয়ং রবীন্দ্রনাথ পর্যন্ত তার সম্পর্কে কৌতূহল প্রকাশ করেছিলেন। লোভ দেখিয়ে, মানে মানুষের লোভ দেখিয়ে 10 লক্ষ টাকা আত্মসাৎ করার যে গল্প, তা আমরা শ্রী শ্রী সিদ্ধেশ্বরী লিমিটেড এই গল্পটিতে খুব সুন্দরভাবে দেখতে পাই। এছাড়াও লম্বকর্ণ, ভূষণ্ডির মাঠ, উলট পুরাণ ইত্যাদি গল্পে হাস্যরসাত্মক একটি ভাব আমরা ফুটে উঠতে দেখি। তিনি মূলত সাধু ভাষা পরিত্যাগ করে চলিত ভাষায় গল্প লেখার সৃষ্টিকর্তা, মানে তিনি এই চলনটিকে শুরু করেছিলেন। এর পরবর্তীকালে আমরা দুজন মহিলা লেখিকা সম্পর্কে জেনে নেব। একটি হলো আশাপূর্ণা দেবী, অন্যটি হলো মহাশ্বেতা দেবী। বাংলা কথা সাহিত্যে বা বলতে পারো ছোট গল্পের কথা সাহিত্যে এই দুজন লেখিকা আশাপূর্ণা দেবী এবং মহাশ্বেতা দেবী দুজনের নাম স্বর্ণাক্ষরে লেখা রয়েছে। মধ্যবিত্ত পরিবারের যে আশা ভঙ্গ, মানে তারা যে স্বপ্ন দেখে এবং সেই স্বপ্ন যে ভেঙে যায়, সেই ছবি আশাপূর্ণা দেবীর লেখায় আমরা সুন্দরভাবে ফুটে উঠতে দেখি। তেমনি উল্টো দিকে মহাশ্বেতা দেবীর রচনায় আমরা দেখতে পাই মুন্ডা, সাঁওতাল এবং তাদের বিদ্রোহ, মানে মুন্ডা বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ, সমাজের নিপীড়িত, অত্যাচারিত, শোষিত মানুষের কথা। এছাড়াও তার লেখায় ফুটে ওঠে মধ্যবিত্ত পরিবারের যে একটি খণ্ডচিত্র, মানে মধ্যবিত্ত পরিবারের অভাব অনটনের যে চিত্র তার লেখায় সুন্দরভাবে ফুটে ওঠে। দেখো, শুধুমাত্র এগুলিই না, দাম্পত্য সমস্যা, মানে দাম্পত্য জনিত যে সমস্ত সমস্যা, সেই সমস্যাগুলিও তার লেখায় খুব সুন্দরভাবে ফুটে উঠেছিল। এই দাম্পত্য জনিত সমস্যা নিয়ে লেখা তার ছোট গল্প ফাটল, অঙ্গার, বঞ্চক, স্বর্গের টিকিট, পরাজিত হৃদয়, ছুটি নাকচ ইত্যাদি
খুব ভালো, মানে তোমরা এগুলি অবশ্যই পড়ে দেখতে পারো, সেগুলি যথেষ্ট ব্যঞ্জনাপূর্ণ এবং হৃদয় বিদারক। এছাড়াও মহাশ্বেতা দেবীর লেখা সামাজিক বৈষম্য নিয়ে লেখা স্তন্যদায়িনী যে গল্পটি রয়েছে তাও ভীষণ উল্লেখযোগ্য। এছাড়াও পরমাত্মীয়, ছায়াবাজি, আত্মজা, জন্মতিথি, ভাত, চম্পা, পিণ্ডদান প্রভৃতিও উল্লেখযোগ্য। এর পরবর্তীতে আমরা প্রেমেন্দ্র মিত্র ও বনফুল মানে বলাইচাঁদ মুখোপাধ্যায় সম্পর্কে সামান্য একটু জেনে নিয়ে আমাদের এই ভিডিওটা শেষ করব। মানে দেখো অনেক বড় হয়ে গিয়েছে, এত বড় ভিডিও, তোমাদেরও একটু ধৈর্যের ব্যাপার রয়েছে দেখার। তো এই দুটি লেখক সম্পর্কে আমরা সামান্য একটু জেনে নেই, তারপরে ভিডিওটা শেষ করব। প্রেমেন্দ্র মিত্র ছিলেন কল্লোল যুগের শ্রেষ্ঠ গল্পকার। তিনি লেখা শুরু করেছিলেন 1824 সাল থেকে। তিনি লেখা শুরু করেছিলেন 1924 সাল থেকে। তার লেখা কয়েকটি উল্লেখযোগ্য ছোট গল্প হলো বেনামি সুন্দর, পুতুল ও প্রতিমা, মৃত্তিকা, মহানগর, শুধু কেরানি ইত্যাদি। এর পরে আমরা বনফুল সম্পর্কে দেখে নিই। বনফুলের গল্পে ধরা পড়েছিল সমাজের সুন্দর দিক ও তার সাথে ধরা পড়েছিল সমাজের কুৎসিত দিকের একটি ছবি। তার লেখা কয়েকটি উল্লেখযোগ্য ছোট গল্প হলো নাথুনির মা, ত্রিফলা, সুরবালা, গণেশ জননী, ঐরাবত ইত্যাদি। দেখো এই যে উপন্যাস এবং ছোট গল্প এই দুটি নিয়ে আলোচনা করলাম, জানি অনেকটি বড় হয়ে গিয়েছে, তোমরা একটু মনোযোগ সহকারে দেখবে। এর পরবর্তীকালে আরেকটি ভিডিও তোমাদের সামনে আমি হাজির করব লোক সাহিত্য নিয়ে, ফোক নিয়ে যে অধ্যায়টি রয়েছে সেটি নিয়ে তোমাদের সাথে আমি আলোচনা করব। আজ তাহলে এটুকুই, দেখা হবে খুব তাড়াতাড়ি।